পর্তুগাল নিয়ে এই কথাটা আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, যত ভালো স্কোয়াডই তাদের কাছে থাকুক না কেন, যতক্ষণ না তারা হীনমন্যতা কাটিয়ে উঠতে পারবে, আনটিল অ্যান্ড আনলেস দে স্টার্ট অ্যাক্টিং লাইক আ বিগ টিম অন দ্য পিচ, ততক্ষণ অবধি পর্তুগালের পক্ষে কিছুই সাবস্ট্যান্সিয়ালি অ্যাচিভ করা সম্ভব হবে না। আমরা আলোচনা করব সব কিছু নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল, আর আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো আজকে ম্যাচের শুরুতেই ডিআর কঙ্গোর সাথে যেটা আমরা দেখে বুঝতে পারছিলাম যে কঙ্গো একটা খুব সুন্দর ডিফেন্সিভ শেপ মেনটেন করবে। ফাইভ অ্যাট দ্য ব্যাকের ফরমেশনে তারা চেষ্টা করবে পর্তুগালের পাসিং লেনগুলোকে কেটে দেওয়ার এবং মাঠের ওভারঅল কোনো এরিয়া দিয়েই যাতে পর্তুগাল কোনো জায়গা না পায় সেই জিনিসটাকে এনশিওর করার। স্বভাবতই শুরু থেকেই পর্তুগালের কাছে বল পজিশনটা অনেক বেশি মাত্রায় থাকার কথা ছিল এবং সেটাই হয়েছে। লিটারালি একটা সিচুয়েশান এমন তৈরি হয়েছিল যে তারা কঙ্গোর বক্সের বাইরে ক্যাম্প করে ফেলেছে। এবার এই টিমটা স্বাভাবিকভাবেই অ্যাটাকিং পোটেনশিয়ালটা এতটাই ভালো যে অবভিয়াসলি আপনি একবজ্ঞা টাইপের খেলা খেলে তো তাদেরকে চাপে ফেলতে পারবেন না। সেটার প্রমাণটা ম্যাচের 6 মিনিটের মধ্যেই পাওয়া গেল যে বাঁ দিক দিয়ে বারবার পর্তুগাল একটা ওভারলোড ক্রিয়েট করার চেষ্টা করছিল। নুনো মেন্ডেস এই মুহূর্তে ওয়ার্ল্ডেরই অন্যতম সেরা অ্যাটাকিং মাইন্ডেড লেফট ব্যাক, তাকে পিএসজির হয়ে আমরা বারবার দেখেছি ওই ওভারল্যাপিং রানসগুলো দিয়ে অপোনেন্টের ডিফেন্সকে তছনছ করতে। আজকে তিনিও সেখানে সেরকমভাবেই কনস্ট্যান্টলি ওভারল্যাপ করে যাচ্ছিলেন বারবার ওই সাইডে বাঁ দিক দিয়ে পেড্রো নেটোকে আজকে পর্তুগাল খেলাচ্ছিল। নেটোর সাথে খুব সুন্দরভাবে তিনি কম্বাইন করছিলেন এবং দুজনের মধ্যে সেই তালমেলটা দেখে কিন্তু রীতিমতো বোঝা যাচ্ছিল যেটা একটা এলিট টিমের মধ্যে থাকার কথা। নেটো নিয়েও আমি এই কথাটা সবসময় বলি যে চেলসিতে যেহেতু আমি চেলসি সমর্থক, তাই তাকে আরও কাছ থেকে দেখার অপরচুনিটি পাই। যখনই তাকে লেফট উইংয়ে খেলানো হয় তার পারফরমেন্স অনেক বেটার হয় রায়ার দেন তাকে রাইট উইংয়ে প্লেস করার থেকে। তো আজকেও সেই জিনিসটাই তিনি প্রমাণ করলেন ওখানে, যেরকমভাবে তিনি অ্যাসিস্টটা করলেন, জোয়াও নেভেসের বলটা এমন জায়গায় তিনি রাখলেন সেখান থেকে হেডে নেভেস গোলটা করে গেলেন। 6 মিনিটের মাথায় কঙ্গোর গোলকিপার নড়ার জায়গা পাননি। তবে ওই হেডটার থেকেও বড় কথা হচ্ছে গোটা ম্যাচ জুড়েই বাঁ দিকটাতেই মেন্ডেস এবং নেটো মিলে যে ওভারলোডটা ক্রিয়েট করেছেন এবং অপোজিশন ডিফেন্সকে চাপে ফেলেছেন, এটাই হয়তো আজকে পর্তুগালের গোটা ম্যাচে খুব কম যেগুলো হাতে গোনা পজিটিভ পয়েন্ট আছে তার মধ্যে একটা আমি বলবো। এবং তার বাদেই কঙ্গো যে জিনিসটা বুঝতে পারলো যে গোলটা যখন হয়েই গেছে তখন সত্যি কথা বলতে গেলে ওরকমভাবে আর সবাই মিলে নিজেদের বক্সের সামনে বাস পার্ক করে আর লাভ নেই। তারাও আস্তে আস্তে চেষ্টা করলো কয়েকটা প্রগ্রেসিভ রান দেওয়ার, কাউন্টার অ্যাটাকে খেলা শুরু করার। ইউনেস উইসার মতো একটা অপশান যখন আপনার কাছে রয়েছে, যিনি আমরা প্রিমিয়ার লিগে দেখেছি একজন প্রুভেন গোল স্কোরার হিসাবে নিজেকে এস্টাবলিশ করেছেন, এছাড়াও আরও অন্য বেশ কিছু প্লেয়াররা এমন আছেন যারা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে রেগুলার বেসিসে খেলেন, সেই জিনিসগুলোকে তারা অ্যাক্টিভেট করার চেষ্টা করলেন। ওয়ান বিসাকা বা ডান দিকটা দিয়ে অনেকগুলো রান দেওয়ার চেষ্টা করলেন যাতে নুনো মেন্ডেসকে একটু পেছন দিকে পুশব্যাক করা যায় আর কি, ডিফেন্সিভ ডিউটি করতে বাধ্য করা যায়। আর সেইভাবেই কঙ্গো আস্তে আস্তে খেলাটার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতে শুরু করলো। এবার এইখানে একটা প্রশ্ন বারবার উঠতেই পারে যে পর্তুগাল আজকে ডেলিভারেটলি যে খেলাটাকে স্লো করার চেষ্টা করছিল সেটা কেন। একটা সময় দেখে আমি সত্যিই কনফিউজ হয়ে যাচ্ছিলাম ফার্স্ট হাফে, যখন ওই অ্যারাউন্ড 35-40 মিনিট খেলার বয়স, যে ওইটা কি আদৌ পর্তুগাল খেলছে না স্পেন খেলছে, কারণ এত ছোট ছোট পাস নিজেদের মধ্যে, বলটাকে সামনের দিকে মুভই করতে চাইছে না। তো সেইখানে এরকম বেশ কিছু পরিস্থিতি হয়েছিল যখন রোনাল্ডো এবং অন্যান্যরাও আর কি একটা ফরওয়ার্ড রান দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অফসাইড ট্র্যাপটাকে বিট করে তাদেরকে থ্রু বলটা যে কেউ বাড়াবে, ডায়াগোনালটা যে কেউ রাখবে, তারা নিজেদের মধ্যে যেন সেই চেষ্টাটাই করলো না, অ্যাজ ইফ তারা আনবদার্ড। 1-0 বলে জিতছি, সেখানে দাঁড়িয়ে যদি এরকম আপনি স্রোতগতির ফুটবল খেলেন, অপোনেন্টকে ক্রমশ কনফিডেন্স পেতে দেন যে একটাই তো গোল, আমরা ঠিক কোনো না কোনো একটা কাউন্টারে বা সেট পিসে মেরে দেবো, তাহলে তো এরকমভাবেই সাফার করতে হবে না। বরঞ্চ ওখানে অতটা পজিশন পেয়ে যদি কয়েকটা প্রগ্রেসিভ পাস খেলার জায়গা ক্রিয়েট করা যেত। রোনাল্ডো বারবার যে বলগুলোর জন্য দৌড়চ্ছিলেন, বেশ কয়েকবার এরকম হয়ে গেল যে দৌড়তে গিয়ে তিনি একটা অফসাইড পজিশনে পড়ে গেছেন বলে আবার তাকে ফিরে আসতে হচ্ছে। সেখানে একটা আধটা তো অ্যাটেম্প নেওয়ার সত্যিই চেষ্টা করা উচিত ছিল যদি তাকে রিলিজ করা যায়। সেই জিনিসটা আমি কারোর মধ্যে করার চেষ্টাই দেখলাম না। মোরওভার পর্তুগালের যে ডান দিকটা আজকে ছিল, ডান দিকটা বেসিক্যালি শুরু থেকেই আমি দেখছিলাম যে এক প্রকার ডেড হয়ে আছে। একে তো বার্নার্ডো সিলভাকে রাইট উইং দিয়ে খেলানোর ডিসিশনটা আমার একেবারেই ভালো লাগেনি, কারণ বার্নার্ডো সিলভা এখন যে বয়সে চলে গেছেন সেই বয়সে তার পক্ষে একটু ওই প্লে মেকার বা ক্যাম যেটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, সেই পজিশন থেকেই হয়তো খেলাটাকে ইনফ্লুয়েন্স করার অপরচুনিটি সবথেকে বেশি। কারণ এখনকার দিনে মডার্ন ডে একটা উইঙ্গারে যে পরিমাণ পেস লাগে খেলাটাকে ইনফ্লুয়েন্স করতে, সেটা এই বয়সে এসে ওনার কাছ থেকে সত্যিই এক্সপেক্ট করা যায় না।
তো সেখানে দাঁড়িয়ে যখন পর্তুগালের কাছে বেঞ্চে এরকম সব অপশান ছিল, একটা রাফায়েল লিওয়ের মতো বা জোয়াও ফেলিক্সের মতো, সেখানে কেন তারা সেখানে বার্নার্ডো সিলভাকে রাইট উইং করে খেলাতে চাইবে এই বিষয়টা আমি বুঝতে পারলাম না। এবং জোয়াও ক্যান্সেলো নিয়েও আমার উইথ অল ডিউ রেসপেক্ট এই কথাটা বলার যে এবছর ম্যাথিউস নুনেস যে খেলাটা ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন তাতে রাইট ব্যাকে একদম প্রথম অপশানটা কিন্তু ম্যাথিউস নুনেসেরই হওয়ার কথা। ক্যান্সেলো যেটুকু যা ওঠার চেষ্টা করেছেন সেখানেও তিনি সেরকমভাবে দাগ কাটতে ব্যর্থ হয়েছেন। প্লাস ডিফেন্সিভ ক্ষেত্রেও বারবার পর্তুগালের যে মানে ডান দিকটা যেটা আছে আর কি, মানে কঙ্গোর বাঁ দিক দিয়ে বারবার অ্যাটাকটা হচ্ছিল, এখানে ক্যান্সেলো কিন্তু কয়েকবার এক্সপোজ হয়ে পড়ছিলেন। সেই জিনিসগুলো কিন্তু সত্যিই দেখে বড্ড চোখে লাগে। কারণ আমি বারবার একটা কথা বলি, আপনার কাছে অত্যন্ত ভালো একটা স্কোয়াড থাকতে পারে, বাট আপনি যদি প্লেয়ারদেরকে প্লেয়ারের মেরিটে না খেলান তাহলে কোনোদিন আপনি বড় টুর্নামেন্টে এসে সাবস্ট্যান্সিয়াল কিছু অ্যাচিভ করতে পারবেন না। রবার্টো মার্টিনেজ অ্যাজ আ কোচ এর আগেও বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনটার দায়িত্বে ছিলেন, সেখানেও বেলজিয়াম বিশেষ কিছু অ্যাচিভ করেনি। এর আগেও এভারটনের হয়ে তিনি কোচিং করিয়েছেন, কোনো কালেই তাকে দেখে আমার বিশাল কিছু কনভিন্স লাগেনি যে তিনি খুব এলিট মাইন্ডেড কোচ। জানি না কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে পর্তুগালের ক্ষেত্রে এই কোচের ব্যাপারটাই পর্তুগালকে বারবার পিছিয়ে দেয় কিনা। কারণ এই যে স্কোয়াডটা এখন এই মুহূর্তে রয়েছে, বেঞ্চে যে প্লেয়াররা বসে আছেন যদি নামগুলোর দিকে একবার আমরা তাকিয়ে দেখি, রুবেন ডায়াস বলুন, দিয়েগো ডালোট বলুন, একটা ট্রিঙ্কাও বলুন, একটা আপনার রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্সের কথা তো বললাম, গনজালো র্যামোস, এই নামগুলোকে দিয়ে আপনি চাইলে একটা মোটামুটি স্টেবল সেকেন্ড টিমও তৈরি করে ফেলতে পারেন। সেখানে আপনি রিসোর্সগুলোকে যদি অপটিমামভাবে ইউজ না করেন তাহলে কোথাও না কোথাও গিয়ে তো আপনার দিকে আঙুলটা উঠবেই, যেটা আজকের ম্যাচে স্পষ্ট হয়ে গেল। এবং এই যে কঙ্গো খেলাটার মধ্যে গ্রো করতে শুরু করলো এবং তারপরে ঠিক হাফ টাইমের মুখে 45+5 মানে 50th মিনিটের মাথায় যে হেডটা করে গেলেন ইউনেস উইসা, এবং এক প্রকার বলতে গেলে ফ্রি হেড করে গেলেন। ঠিক যে কথাটা আমি বলি যে এই ধরনের ম্যাচে প্রত্যেকটা ছোট টিমের কাছে বড় দলের এগেনস্টে অস্ত্র হচ্ছে সেট পিস। সেই সেট পিস থেকে একটা মাপা বল বা এরকম একটা সিচুয়েশান থেকে যদি আর কি হেড করে দিয়ে কোনো প্লেয়ার বেরিয়ে যায়, এবং ওখানে মানে পর্তুগালের ডিফেন্ডাররা বেসিক্যালি বল ওয়াচিং করছিলেন, একটা ফ্রি হেডার মারার অপরচুনিটি পেলেন উইসা, তাকে কেউ ফলোও করছিল না, মার্কও করছিল না। তো সেখান থেকে যেটা হওয়ার সেটাই হলো, খেলাটা 1-1 হয়ে গেল। এবার এখানেই আমার এই জিনিসটা দেখার ছিল যে এই যে পর্তুগালকে এবারের ওয়ার্ল্ড কাপের একটা সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে অনেকে বলছে যে গতবারের ওয়ার্ল্ড কাপটা মেসি পেলেন, এবারের ওয়ার্ল্ড কাপটা রোনাল্ডো পেলে আবারও গোট ডিবেটটাকে রিইগনাইট করা যাবে। কিন্তু যদি এরকম টাইপের মেন্টালিটি একটা টিম শো করে, যেখানে সেকেন্ড হাফে কোথাও একটা গিয়ে তো আমার উল্টে কঙ্গোকেই অনেক বেশি প্রোঅ্যাক্টিভ বলে মনে হচ্ছিল, তারাই যেন অনেক কনফিডেন্স নিয়ে খেলছে, তারাই যেন এই ব্যাপারটা ভেবেছে যে ম্যাচটা আমরা জিততে পারি। দিয়েগো কোস্তাকে কয়েকটা যেরকম ইম্পর্টেন্ট সেভ করতে হলো, সেই জায়গাগুলোতে দেখে সত্যিই মনে হচ্ছিল যে ভাই এখানে তো কঙ্গো একটা অঘটন ঘটিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর পর্তুগাল সেখানে দাঁড়িয়ে অ্যাজ ইউজুয়াল সেই এক বজ্ঞা খেলা, একটা দুটো অপরচুনিটি বক্সের মধ্যে রোনাল্ডো যেটা পেলেনও সেখান থেকে তিনি নেট করতে পারলেন না। আর এই জায়গাটা সত্যিই আমার মনে হয় একটা কনসার্নিং বিষয়ও আছে, কারণ আমি রোনাল্ডোর সমস্ত সমর্থকদের কাছে, এখানে আমিও রোনাল্ডোর ভক্ত, বাট আমি প্রচণ্ড খিস্তি খাওয়ার রিস্ক নিয়েই বলছি যে আপনি যদি অ্যাজ আ বক্স স্ট্রাইকারই খেলেন তাহলে এখন এই ধরনের হাফ চান্সগুলোকে তো কনভার্ট করতে হবে ক্রিশ্চিয়ানো। আপনার খেলার মধ্যে সেই যে আগের একটা স্পার্ক ছিল যে লেফট উইং দিয়ে যে স্টেপ ওভারগুলো মেরে আপনি বক্সে ঢুকবেন, বক্সের বাইরে থেকে কয়েকটা গোলার মতো শট অ্যাটেম্প করবেন, সেরকম অপরচুনিটি আপনি এই বয়সে এসে স্বাভাবিকভাবেই পাবেন না বা অ্যাজিলিটিটা দেখাতে পারবেন না। আজকে সেরকমভাবে আপনি বলও পাননি, তবে যে কটা অপরচুনিটি পেয়েছেন সেগুলোকে তো বক্স স্ট্রাইকারের পক্ষে কনভার্ট করাটা অত্যন্ত নেসেসারি হয়ে যায় না। তো আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে পুরনো রোনাল্ডোকেই আমরা দেখতে পাবো, তবে আজকে কিন্তু তিনি সত্যি কথা বলতে গেলে ওখানে কয়েকটা অপরচুনিটি যথেষ্ট হতাশ করলেন। এবং যে চেঞ্জগুলো পর্তুগাল করলো, বার্নার্ডো সিলভাকে তুলে নিয়ে ওখানে কনকিসগাওকে নামানোর ডিসিশনটা যদি আমি ছেড়েও দিই, বাট বাকি চেঞ্জগুলোর ক্ষেত্রে কেন যে বেকার সেই নুনো মেন্ডেস আর পেড্রো নেটোকে উইথড্র করা হলো, তাও আলটিমেটলি ডান দিকটা যেটা বেসিক্যালি অকেজ হয়েছিল সেই জায়গাটায় কোনো ইম্প্যাক্ট রাখা হলো না। একটা জোয়াও ফেলিক্সের কথা ভাবা হলো না, যিনি এবছর আল নাসিরের হয়ে সত্যিই খুব ভালো স্ট্যাটিস্টিক্স রেখেছেন। এই জিনিসগুলো তো সত্যিই একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় না। আলটিমেটলি খেলাটাকে তো আপনাকে ইম্প্যাক্ট করতে হবে সাবস্টিটিউশনগুলোর মাধ্যমে। সেখানে যদি বিষয়টা আরও ডাল হয়ে যায় যে লাস্টের দিকেও সেই কঙ্গো হুলিয়ে অ্যাটাক করে যাচ্ছে, পর্তুগাল এমনভাবে খেলছে না তাদের মানে বাঁচা মরা নির্ভর করে আছে, এটা তো কোনোভাবেই মানা যায় না একটা এমন টিম যাদেরকে আপনি ট্রফি জেতার দাবিদার বলে কনসিডার করছেন তাদের কাছ থেকে। তো পর্তুগালকে এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। আজকে প্রথম দিনের খেলার পরিপ্রেক্ষিতে আমার সেভাবে কিছুই ভালো লাগেনি, একমাত্র নুনো মেন্ডেস বারবার যে ওভারল্যাপগুলো করে একটা সমস্যা ক্রিয়েট করছিলেন কঙ্গোর ডিফেন্সের জন্য সেটা, এবং পেড্রো নেটো বাঁ দিক দিয়ে যেটুকু এফেক্টিভনেস দেখিয়েছেন সেইটাকে আমার একটা পজিটিভ বলে মনে হয়েছে। এছাড়া ব্রুনো ফার্নান্ডেস থেকে শুরু করে বাকি প্রত্যেক রথি মহারথী যাদেরকে আমরা দেখছি বা কনসিডার করছিলাম তারা মানে একটা দাগ কাটবেন, তারা প্রত্যেকেই কিন্তু ব্যর্থ হয়েছেন। তো এটাকে ওয়ান অফ ভেবে পর্তুগাল ভুলে যেতেই পারে, পরবর্তী
ম্যাচগুলোতে আরও রিফাইনভাবে নিজেদেরকে তুলে ধরতেই পারে। তবে যদি এই ম্যাচটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কথা বলতে হয় তাহলে কিন্তু পর্তুগালকে নিয়ে আমি একেবারেই কনভিন্সড হতে পারলাম না। তো এটাই আমার বলার। আর কঙ্গো নিয়ে আমি এটাই বলবো, যেটা কথাটা আমি প্রত্যেকটা ছোটো টিমের এরকম স্পিরিটেড পারফরমেন্সের পরে বলছি, যে এবারের ওয়ার্ল্ড কাপের যে ফরম্যাটটা ক্রিয়েট হয়েছে, যেখানে মানে থার্ড প্লেস যে টিমগুলো আছে তার মধ্যে 12টা বেস্ট থার্ড প্লেস টিমের মধ্যে 8টা কোয়ালিফাই করবে, সেখানে কঙ্গো বা এই ধরনের টিমগুলোর চেষ্টা এটাই থাকে যে একটা এমন অপোনেন্টের সঙ্গে খেলছি যাদের সঙ্গে হেরে যাওয়াটা অবধারিত, সেখানে যদি কোনোভাবে আর কি কপাল জোড়েও একটা ড্র বার করে নিতে পারি। আর সেখানে কঙ্গো তো যথেষ্ট স্পিরিটেড ফুটবল খেলে আজকে ড্রটা বার করেছে, একটু তাদের লাকটা ফেভার করলে জিতেও যেতে পারতো। তো সেখানে এই জিনিসগুলো ডেফিনেটলি দেখতে ভাল লাগে যে তারা ব্যাপারটাকে বুঝেছে এবং সেভাবেই টুর্নামেন্টটাকে শেপ করার চেষ্টা করছে। তো কঙ্গোর পরবর্তী ম্যাচগুলোর দিকেও আমার নজর থাকবে, কারণ এতগুলো প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার যখন রয়েছে তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু এক্সপিরিয়েন্সের খুব একটা অভাব হওয়ার কথা নয়, বা সেটা মাঠে কতটা প্রতিফলিত হবে সেটা তো সময়ই বলবে। আপনারাও কমেন্টে জানান যে আজকে পর্তুগালের খেলা নিয়ে আপনাদের সিনপসিসটা কী, আপনারাও কি আমার মতো এই ওভারঅল টিমটার পারফরমেন্স দেখে অত্যন্ত হতাশ হলেন, এবং কোথাও গিয়ে কি মনে হয় আপনাদের যে পর্তুগালের ক্ষেত্রে সবথেকে বড় যে জিনিসটা বারবার ফ্যাক্টর হয়ে যায় সেটা এবারও ফ্যাক্টর হতে চলেছে তাদের যে মানসিক হীনমন্যতা? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এবং আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশান বেলটা অন করে নেবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, শুভরাত্রি অ্যান্ড পিস।